আজকে আমাদের টপিক হলো নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদ, তাই না? নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদ। তবে আমরা কিন্তু নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদ জানি কি? নিউক্লিক অ্যাসিড প্রকারভেদ না, মানে এই দুইটা নিয়ে হ্যাঁ দুই ধরনের নিউক্লিক অ্যাসিড হল ডিএনএ এবং আরএনএ আমরা জানি, তাই না? হ্যাঁ এটা আমরা জানি, সেটাই বললাম। তো একটা হলো প্রথমে দেখো কি লিখছে এখানে, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড মানে কি ডিএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি কেন আমরা বলছিলাম গত ক্লাসে, অক্সিজেন নাই এখানে, কি পেন্টো সুগারের 2 নাম্বার কার্বনে একটা অক্সিজেন নাই, সেই জন্য বলি আমরা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, তো ঠিক আছে। দেখো প্রথমে লাইনটা আমি একটু বলি, মেনলি আমি সব রিডিং পড়াবো না, তোমাদের আসলে আর কি যেখানে যেগুলো শিখতে হবে সেগুলো আগে বলবো, তার আগে সূচনাটা একটু পড়েই নিই। হ্যাঁ, নিউক্লিক অ্যাসিডে বিদ্যমান সুগারটি হলো রাইবোস, ঠিক আছে? সুগারটি রাইবোস এবং না ডিঅক্সি রাইবোস, তার উপর ভিত্তি করে নিউক্লিক অ্যাসিডকে 2 ভাগে ভাগ করা হয়। অর্থাৎ সুগারটি রাইবোস না ডিঅক্সি রাইবোস, তার উপর ভিত্তি করে 2 ভাগ করে থাকে। একটা হলো কি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ, আর একটা হলো রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ। ওকে, তাহলে এই যে 2টা টপিক আছে আমাদের। তো প্রথমে আসি আমরা ডিএনএ বা আরএনএ যার কথাই বলবো, তাহলে এরা কি দ্বারা তৈরি মেনলি বলো তো? নিউক্লিওটাইড দ্বারা তৈরি। ডিএনএ আরএনএ সবই হলো কি নিউক্লিওটাইডের পলিমার, নিউক্লিওটাইডের পলিমার। অর্থাৎ ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড ইজ দ্য পলিমার অফ নিউক্লিওটাইড। তাহলে দেখো 2টা ক্ষেত্রে, তাহলে ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো ওই যে এখানে রাইবোজের আমাদের সুগারের ক্ষেত্রে একটা রাইবোজ একটা ডিঅক্সি রাইবোজ। তাহলে তারা কি করলো, উভয় নিউক্লিওটাইড গঠন করলো, ঠিক আছে? একটা রাইবোস নিয়ে একটা ডিঅক্সি রাইবোস নিয়ে। আর এখানে কি আছে বলো তো? 2টা একই। আর এখানে নাইট্রোজেন বেজের একটি পার্থক্য আছে, থাইমিনের জায়গায় ইউরাসিল। ওকে, আচ্ছা দুইজনে কি তৈরি করলো বলো তো? মনে করো এখানে আমাদের এগুলো মনে করো নিউক্লিওটাইড পাশাপাশি যুক্ত হয়ে তৈরি করবি। এরপরে আর কি একটা পার্থক্য আছে, আরও একটা পার্থক্য হলো ডিএনএ হলো ডাবল স্ট্যান্ড। কয় স্ট্যান্ড? অর্থাৎ 2 পাশে 2টা কি থাকবে এরকম নিউক্লিওটাইড পলিমার থাকবে, চেইন থাকবে। একটা না অসংখ্য নিউক্লিওটাইড কি করবে, একটা চেইন তৈরি করবে। মনে করে দেখো পলিনিউক্লিওটাইড এরকম থাকবে, অনেক অসংখ্য নিউক্লিওটাইডের চেইন থাকবে ডিএনএ ক্ষেত্রে, ঠিক আছে? 2টা স্ট্যান্ড থাকবে, এদের মধ্যে এক ধরনের কি থাকবে, আকর্ষণজনিত বন্ধন থাকবে। কি থাকবে? এরকম একটা বন্ধন থাকবে, বুঝছো? তাহলে এটা কি হয়ে গেল? ডিএনএ। আর তাহলে আরএনএ কেমন? আরএনএ ক্ষেত্রে শুধু একটা থাকবে, কি থাকবে? একটা চেইন থাকবে, বুঝতে পারছো? তাহলে আমরা ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য দেখলাম কয়টা? 3টা। কি কি পার্থক্য? প্রথমত রাইবোজ সুগারের হিসেবে হবে, আরেকটা হলো নাইট্রোজেন বেজের হিসাবে, আরেকটা হলো এই পলিনিউক্লিওটাইড। হ্যাঁ, নিউক্লিওটাইডের চেইন বন্ড কয়টা আছে? 2টার উপর 2টা আমাদের চেইন আছে, ঠিক আছে? তো এটা জানলাম আমরা। তো এখন তাহলে দেখো, তাহলে আমাদের তাহলে কমন যে গঠনটা, আগে নিউক্লিওটাইডের চেইন গঠনটা দেখি। কি দেখবো? নিউক্লিওটাইডের গঠন আমরা দেখছি গত ক্লাসে। এখন এটা আমাদের ডিএনএ বা আরএনএ তৈরি করতে হলে অবশ্যই চেইন তৈরি করতে হবে। চেইনটা তৈরি করা আমরা শিখবো। তো দেখো চেইন তৈরি করা তোমাদের বইয়ে দেওয়া আছে, আমি বইয়ের মধ্যে একটু যদি আচ্ছা বইয়ের মধ্যে একটু খেয়াল করো, তারপর আমি নিচে যাচ্ছি না, তোমার ফিগার থেকে হয় কি না? ফিগার থেকে হয়। আচ্ছা এখানে লেখা আছে যেহেতু এটাই দেখাই না। দেখো প্রথমে আমি এখানে খেয়াল করো এই চিত্রটা কি বলছে। আমি তারপর আর্ট করে দেখাবো কীভাবে আর্ট করতে হয়। আগে দেখো এখানে বিষয়টা যে বললাম, আমরা যে 2টা স্ট্যান্ড থাকে, ডিএনএতে কয়টা স্ট্যান্ড থাকবে? তাহলে আমরা এখন কি শিখতেছি বলো তো? ডিএনএ। তার আগে আমরা বলি চেনটাই তৈরি করে শিখতেছি। তাহলে চেন মানে কি? দেখো একটা চেন। আমরা যে একটা চেনে কি থাকবে? অসংখ্য নিউক্লিওটাইড থাকবে। কি থাকবে? নিউক্লিওটাইড থাকবে। তো নিউক্লিওটাইড গুলো কি দ্বারা তৈরি হয় বলো তো? 3টা নাইট্রোজেন বেস। নাইট্রোজেন আমাদের কি থাকবে? প্রথমে সুগার থাকবে, আমাদের একটা কি থাকবে? সুগার থাকবে। তারপরে সুগারের 1 নাম্বার কার্বনে কি দেওয়া থাকবে? একটা নাইট্রোজেন বেস, এই যে নাইট্রোজেন বেস গুয়ানিন আছে, ঠিক আছে? আর এ পাশে হ্যাঁ 5 নাম্বার বা 3 নাম্বার কার্বন কি যুক্ত থাকবে? কি থাকবে? অজৈব ফসফেট বা ফসফরিক অ্যাসিড যুক্ত থাকবে। বুঝতে পারছো কি বললাম? তাহলে এটা নিয়ে কি হয়ে গেল? একটা নিউক্লিওটাইড। এরকম অসংখ্য নিউক্লিওটাইড পরস্পরের মধ্যে যুক্ত হবে কিসের মাধ্যমে? ফসফোডাইএস্টার বন্ডের মাধ্যমে। কি? ফসফোডাইএস্টার মানে কি বলতো? এখানে দেখো একটা ফসফেটকে যুক্ত করতে 2টা বন্ধন দরকার আছে, এই জন্য কি বলি বলতো? ফসফোডাইএস্টার বন্ড। বুঝতে পারছো? আর ফসফেটের বন্ড কি বলি? এস্টার বন্ড বলি। এটা মনে রাখবো, নাম হলো ফসফোডাইএস্টার বন্ড। আর এখানে যে বললাম যে 1 নাম্বার কার্বন আমাদের এই যে নাইট্রোজেন বেজের সাথে যুক্ত, এটা কি বন্ড? গ্লাইকোসাইডিক বন্ড। কি বন্ড বলতো? গ্লাইকোসাইডিক বন্ড। এগুলো বন্ধন সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো কোষ রসায়নিকে। তাহলে এটা গ্লাইকোসাইডিক বন্ড, এটা ফসফোডাইএস্টার বন্ড।
তাহলে এইটা হলো আমাদের, এটা কি বলতো, নিউক্লিওটাইড। এরকম দেখো অনেকগুলো নিউক্লিওটাইড, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দেওয়া আছে, অসংখ্য আছে। এখানে দেখো 6টা বা 5টা, তোমরা 4টে দিয়ে দেখাতে পারো, তোমার দিয়েছে 4টা থেকে 5টা দিয়ে দেখাই দিবা। তাহলে দেখো এগুলো কি হলো, আমরা একটা চেন তৈরি করবো প্রথমে, ঠিক আছে। চেন যেহেতু আমাদের ডিএনএ লাগবে, আরএনএ লাগবে, ওকে। কিভাবে দেখো, এখানে একটা দিছি আমরা গঠন, সাথে কি দিলাম, একটা নাইট্রোজেন বেস দিছি, ওকে। এখানে কি দিলাম, 5 নম্বর কারণ সাথে এরকম ছিল আমাদের। হ্যাঁ, আমরা দেখো একটা জিনিস তোমাদের গতকাল আমি দেখাইছিলাম, যেখানে দেখো আমি এটা লিখছিলাম, যে বলছিলাম যে আসলে একটা চিত্র দেখাইছিলাম, যে লেখা ছিল, আমি তোমাদের বলছিলাম লেখা দিতে হবে না, শুধু এরকম গঠনটা থাকলেই হবে, যে এখানে তুমি দিলা এটা কয়টা কার্বনটা বোঝা গেলেই হয়ে গেল, ঠিক আছে। এই যে এটা কি হলো, তোমার সুগার হয়ে গেছে, কি হয়েছে, সুগার হয়ে গেছে, বুঝতে পারছো। তো এরকম গঠনগুলি হবে। তাহলে এখানে দেখালাম, এর সাথে একটা কি যুক্ত আছে বলো তো, ফসফেট। আবার এর সাথে কি আছে, একটা নাইট্রোজেন বেস, যে কোনো একটা দিলাম, ওকে। পরে এখানেও একটা আছে, তাই না, এখানে একটা ছিল, এখানেও কি আছে আমাদের একটা কার্বন। তাহলে এটা কি হবে, 3 নম্বর কার্বনের সাথে এটা যুক্ত থাকবে, ওকে ওকে। তাহলে এখানেও আবার কি আছে, নাইট্রোজেন একটা বেস আছে, যেমন দিলাম আমি, যে কোনটা দিলাম, এটা আবার কি হবে, এভাবে ফসফেটের সাথে যুক্ত হবে, এভাবে পাশাপাশিভাবে চলে যাবে উপর দিকে, ঠিক আছে, ওকে। তাহলে দেখো এইভাবে পর্যায়ক্রমে আমাদের তৈরি হয়েছে কি বলতো, একটা চেন, এই একটা চেন তৈরি হয়েছে। চেনের মধ্যে কি কোনো সমস্যা আছে, কিভাবে তৈরি হলো বলো, চেনের মধ্যে সমস্যা আছে না। এইরকম সেম একটা চেন এই পাশে গঠিত হলো, এই পাশে গঠিত হলো। তবে মনে রাখতে হবে, পাশাপাশি যে নিউক্লিওটাইডগুলো থাকবে বন্ডের ক্ষেত্রে, তখন কি হবে, অবশ্যই আমাদের পরিপূরক থাকতে হবে। কি কি, গুয়ানিনের জায়গায় সাইটোসিন, এরা দুজন বন্ড তৈরি করে, অ্যাডেনিন আর থায়ামিন, আর কি, হ্যাঁ এই দুইটাই। তাহলে এই দুইটার মধ্যে কি হবে, বন্ধন হবে। যে যখন ডিএনএ আরএনএ থাকবে তখন কি হবে বলতো, এই থায়ামিনের জায়গায় কি হবে, ইউ হয়ে যাবে, ইউরাসিল থাকবে, ঠিক আছে। গতদিন বলছি এগুলো না, কনফিউশন আছে আর কোনো, হ্যাঁ। তো এখন দেখো একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু এরা দেখো আমরা জানি যে এরা মানে যেহেতু দেখো একজনের হাত মানে নাইট্রোজেন এদিকে, যেহেতু আমাদের হাইড্রোজেন বন্ধন যেটা বললাম যে 2টা স্ট্যান্ডের মধ্যে একটা বন্ধন তৈরি হবে, এই যে 5 বরাবর বন্ধন, 2টা স্ট্যান্ডের মধ্যে বন্ধন তৈরি হবে। তো আসলে এই বন্ধনটা হয় কার মাধ্যমে, কার মধ্যে, মেইনলি নাইট্রোজেন বেসগুলোর মধ্যে, কার মধ্যে, নাইট্রোজেন। তাহলে কি করতে হবে, অবশ্যই নাইট্রোজেন বেসগুলোকে মুখামুখি হতে হবে, বুঝতে পারছো। আর মুখামুখি হতে গেলে কি করতে হবে, একজন যদি থাকে, একজনের নাইট্রোজেন যদি থাকে, মনে করো ডান দিকে, আরেকজন কোন দিকে থাকবে, বাম দিকে। এই জন্য দেখো ঘোরানো থাকবে। এই যে কীভাবে আমরা বুঝবো, এই দেখো এটার অক্সিজেন উপর দিকে, আর একটা অক্সিজেন থাকবে নিচের দিকে, একদিকে থাকবে উপর দিকে, আরেকদিকে থাকবে নিচের দিকে, বুঝতে পারছো অন করার সিস্টেমটা। তাহলে দেখা যাবে এই পাশে চলে আসবে, তাহলে এই পাশে, তাহলে এটা হবে 1 নাম্বার, এই পাশে এটা হলো 1 নাম্বার, দুইটার মধ্যেই আছে নাইট্রোজেন বেস দিয়ে দেখা দিলাম। এখন কথা হলো, ভেতরে কিন্তু আর যাইতে হচ্ছে না, আর কোনো ভেতরে যাইতে হচ্ছে তোমাকে। এই যে আমরা জানি যে আমরা একটা জিনিস শিখছিলাম, যে এই যে মনে করো অ্যাডিনিন আর গুয়ানিন, এদের ক্ষেত্রে যে এই যে আসলে আমাদের এই যে 1 নাম্বার কার্বনটা না কয় নাম্বার নাইট্রোজেনের সাথে যুক্ত হয়, 9 নাম্বার, এটা কিন্তু আমাদের ওইগুলো পড়া আছে, এখানে কোনো কিছুই নাই কিন্তু, ওইগুলো দেখার বিষয় না। আমরা তো যোগ লেখি নাই, তার সাথে যুক্ত করেছি, আমরা শুধু দিয়েছি কি সংকেতটা দিছি, এর সাথে সংকেতটা দিছি, যোগের মানে প্রতীকটা দিছি, দিয়ে আমরা ভুলে গেছি, শেষ। কার সাথে যুক্ত হলো, কয় নাম্বার কার্বন যুক্ত হলো, 1 না কোনো ঝামেলা নাই, পরীক্ষায় এগুলা লাগবে না, শুধু ওই ফিগারটা লাগবে, ফিগারের মধ্যে কী কী আছে, কীভাবে গঠিত, এটাই লাগবে, বুঝতে পারছো। ডিএনএ ডাবল হেলিক্স, প্রতিটা হেলিক্স কী দ্বারা তৈরি, পলিনিউক্লিওটাইড, অসংখ্য নিউক্লিওটাইড গঠিত। প্রতিটা নিউক্লিওটাইড এবার কী দ্বারা গঠিত, নিউক্লিওসাইড এবং অজৈব ফসফেট নিয়ে গঠিত, এবং নিউক্লিওসাইড কী দ্বারা গঠিত, এটা গঠিত, বলেই দিলাম, শেষ। এবং তারপরে বললাম যে প্রতিটা নিউক্লিওটাইড পাশাপাশি 2টা হেলিক্সের, পাশাপাশি 2টা হেলিক্সের প্রতিটি নিউক্লিওটাইডে নাইট্রোজেন বেস তার বিপরীত হেলিক্সের নাইট্রোজেন বেসের সাথে যুক্ত হয়, হাইড্রোজেন বন্ধনে যুক্ত হয়। এক্ষেত্রে অ্যাডেনিন এবং থায়ামিনের মধ্যে ডাবল বন্ড, এবং গুয়ানিন এবং সাইটিনের মধ্যে ট্রিপল বন্ড, শেষ। ক্লিয়ার, বেসিক ক্লিয়ার কি না, বেসিক ক্লিয়ার, কোনো কনফিউশন আছে? এখন কথা হলো চিত্র অঙ্কন করতে শিখতে হবে, চিত্র অঙ্কন শিখতে হবে। আমি তোমাদের চিত্র দেখাচ্ছি, তাহলে এটা কেমনে করবা আমি আবার একটু দেখে দিই। এখানে দেখো, তুমি যদি দেখো এখানে ইউ নাও দাও, অক্সিজেনও না দেখাও, তারপরেও কিন্তু এটা হবে, তারপরে কি হবে, হবে। সো তুমি যেমনি পারো, বইয়ের মধ্যে অক্সিজেন দেওয়া আছে, দিতে পারো, না দিলেও না দিতে পারো। এই যে এরকম দেখেই বোঝা যায় এখানে কি আছে বলো তো, অক্সিজেন আছে। তাহলে আমরা কি করব, আমরা এইভাবে মনে করো অঙ্কন করব।
কলমটা পিছলে যায় আর কি, ডিসপ্লেটা পাল্টাতে হবে, এটা লেখা ডিসপ্লে না। ওকে, এইভাবে আমরা দিয়ে এখানে দিলাম আমরা এটা, ঠিক আছে। তাহলে এখানেও আবার একটা এভাবে দিব, ওকে। তাহলে কি করবো, এখানে কি আছে বলতো, এটা আর একটা কার্বন, 5 নম্বর কার্বন, তাই না, 5 নম্বর কার্বন প্রান্ত। তাহলে এটা হলো আমাদের নাইট্রোজেন বেস যোগ থাকবে। তাহলে এখানে কি দিলাম, দিলাম। ওকে, তুমি যেটা ইচ্ছে দাও, এখানে তোমার ইংরেজি এটা দিতে হবে, বইয়ের মধ্যে দেখছি এটার মধ্যে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, ওইসবের কোনো ধার ধারতে হবে না। লিখবা কিন্তু লেখার সময় পরিপূরকটা দিয়ে দিবা, কি দিবা, পরিপূরকটা দিয়ে দিবা। তাহলে কি করবো এখানে, শেষ। ওকে, এখন কি করবা, এই পাশে আরেকটা দিবা। তাহলে কি করতে হবে, এই পাশে এখন কি করবো বলো তো, তাহলে আমাদের অক্সিজেনটা কি হবে, নিচে হবে। ওকে, এটা কপি করে উল্টায় দাও, এটা কপি করে উল্টায় দাও। হ্যাঁ তত হয়। সিজি এগুলো পাল্টা লাগবে। কাটি দাও। পেস্ট পেস্ট ঘুরাই কেমনে, রোটেশন কাহিনীতে ধরো একটা কাহিনীতে বড় ছোট করে বড় ছোট দেখা যায় এটা, শর্টকাট করতে যায়। দাঁড়া, উল্টাটা আট করা একটু ভেজাল। না ভেজাল না, কাট করলাম, হ্যাঁ। ওকে, পেস্ট করি দেখি, এটা লেখা মনে হয় না, লাগি মিসলে তো হইতো, বেসে ক্লিয়ার ডুপ্লিকেট রিসাইজ, মাঝেরটাই ধরে দিবি, হবে না, তাই টাইম নষ্ট করলাম না। মানে কথা শুনি, তখন হয়ে যেত না, হলো তো। শর্টকাট দিতে যায়। তাহলে দেখো, তাহলে কি করবো, এখানে একটা দহন করছিলাম প্রায়, হ্যাঁ, তাহলে এখন কি করবো, আমাদের এখানে থাকবে অক্সিজেন। ভেতরে Okay. থাকবে একটা সেট। তাহলে এখানে অক্সিজেন থাকবে, এখানে আমরা দিব ঠিক আছে। তাহলে কি হবে আমাদের, এটা অক্সিজেন থাকলো, তাহলে এখানে কি থাকবে আমাদের 1 নম্বর কার্বন। ওকে, তাহলে এখানে কি থাকবে আমাদের, বিপরীত দিকে থাকবে আমাদের 5 নম্বর কার্বন, এই দিকে থাকবে, নিচ দিকে, বুঝতে পারছো, জিনিসটা খেয়াল করবা, এটা আছে উপর দিকে, এটা আছে নিচ দিকে। তাহলে এখানে আবার কি করবো, আর একটা আমাদের নিচের দিকে থাকবে। তাহলে এভাবে তুমি দিতে পারো, আমি একবার অন করতেছি এখানে। ওকে, তাহলে এখন কি হবে আমাদের, এখানে একটা নাইট্রোজেন বেস থাকবে, সাইটোসিন কি বন্ধ হবে, এটা কি হবে, কি হবে, এখানে কি হবে, তো এখানে কি দিতে হবে বলো তো, হাতটা কিন্তু এখানে দেখাইতে হবে যেখানে আছে, এখানে হবে। তাহলে এটা কোন নাম্বার প্রান্ত বলো তো, 5 প্রাইম 5 প্রাইম, এটা কি 3 প্রাইম, এটা কি বলো তো 3 প্রাইম, 5 প্রাইম, উল্টো হবে, এটা হলো 5 প্রাইম, এটা হলো 3 প্রাইম। মনে রাখতে হবে, আমরা যেহেতু বিষয়টা উল্টাই দিছি না, অর্থাৎ এটা হবে, যদি এটা হবে 5, একটা স্ট্যান্ড হবে 5 প্রাইম টু 3 প্রাইম, তাহলে হবে কি 1 স্ট্যান্ড, ফার্স্ট স্ট্যান্ড হবে 5 প্রাইম টু 3 প্রাইম, সেকেন্ড স্ট্যান্ড 3 প্রাইম টু 5 প্রাইম। 3 প্রাইম টু 5 প্রাইম, এটা কিন্তু বলে দিতে হবে, বুঝছো, এটাই হয়ে চিত্র, বুঝতে পারছো, প্র্যাকটিস করবে, বুঝছো, বাসায় প্র্যাকটিস করলে হয়ে যাবে, এগুলো তো আর বলতে হবে না কোনটা কি কেমনে কি, কোনো কনফিউশন আছে কিনা এর মধ্যে বলো। পেছালো তো আটকা লাগবে। হুম,
পেশালোটা হ্যাঁ ওটা করতে হবে, এটা বলতেছি। তাহলে আচ্ছা এটা কয়টা দিতে হবে ইয়ে পেশালটা তো ক্লাস 10 শেখার কথা। ইয়ে কয়টা দেবো? টেনে হয়নি ওটা, আটকে তো ছিলাম। তাহলে দেখো পেশালটা কিভাবে অ্যাড করবা, পেশালটা এখন করতে ইয়ে হবে কয়টা দেখা হবে? এই যে 4টা 5টা দিয়ে দিবা, 4টা দিলে হবে। তো এখন দেখো আমাদের পেশালোটা অ্যাড করতে হবে। মেনলি তো এটা তো মলিকুলার স্ট্রাকচার অ্যাড করলাম ভেতরে আসলে কেমনি, কিন্তু আসলে এইভাবে থাকে না, ডিএনএ কি থাকে, পেশানো থাকে। তাহলে কিভাবে থাকে, তাহলে এইভাবে অ্যাড করার চেষ্টা করবা। দেখো বইয়ের মধ্যে দেওয়া আছে এখানে, এটা দেখে বুঝতে পারো কীভাবে অ্যাড করবা। তাহলে মেনলি যদি বলি আমরা বেশি ব্যাপার নিচেটা ফাঁকা স্লাইড আছে। তাহলে এখন তুমি আরেকটা তখন অন করবা। একটু দেখা খালি যাবে। বুঝলেই হবে, বুঝছো? পরীক্ষায় গিয়ে একটু দেখা আরও যাবে। এদিকে আসবে, বুঝছো? এদিকে আবার আসবে, আবার যখন আসবে তখন আবার এদিকে কী হবে, আর একটা হবে, বুঝছো? এভাবে পেঁচা পেঁচা দিয়ে দিবা। 3টে আরেকটা দিয়ে দিলা পেঁচা। এখন মেন যে বিষয় জানতে হবে যে এই যে এগুলো কি বলো তো আমাদের, নিউক্লিওটাইড এই পাশে কী আছে বলো তো বরাবর, নিউক্লিওটাইড আছে। এগুলো হলো নিউক্লিওটাইড আছে, এখানে দেখবা এখন আছে। এগুলো হলো আমাদের নিউক্লিওটাইড নিউক্লিওটাইড। বিপরীত বুঝালাম, ঠিক আছে? এটা যেদিকে, এটা বিপরীত দিকে। এখন যেটা মেইন বোঝার বিষয় হলো যে আমাদের দেখতে হবে এই যে নিউক্লিওটাইড, বুঝছো, একটা করে পাক তো আমি এখন করিনি। মনে করো যে একটা পাক, মনে করো এটা চূড়া আর এটা চূড়া হলো না, চুলাটা লাগানো থাকবে না? না এই যে এরকম, মানে আরেকটা আছে এদিকে। তাহলে এই দুই চূড়ার, তা এটা বুঝছো এইভাবে আট করতে হবে। এখন তুমি ভেতরে দিয়ে, তাহলে এর মধ্যে কী দিতে হবে, তুমি দিয়ে দিলা এরকম বর্ণন দিয়ে দিলা। যদি কিছু নাও দাও তাও হবে, বুঝছো? বুঝাইলা যে এরকম কিছু একটা আছে। এখন দেখো আমরা চিত্রটা দেখি আর কি, এই যে এইভাবে ভেতরে কিছু লেখা দিতে হবে না, তোমরা এইভাবে দিতে পারো, এবার ডাইরেক্ট বন্ধন দিতে পারো। অথবা তোমরা কী করলো, এখান থেকে একটা দিলা যে অ্যাডেনিন দিলা, সাথে বন্ধন দেখালা থাইমিন আছে, ঠিক আছে? আর এই যে ভেতরে এগুলো দিতে হবে না, বুঝছো? ভেতরে এগুলো দিতে হবে না, কিছু দিতে হবে না। যেমন আমি এটা দেখছি আমাদের কিছুই আছে কি, এটাও কিন্তু হয়ে যায়, ভেতরে বন্ডটা সেটা বললেই হয়। তাহলে এইভাবে দিবা, এগুলো দিতে হবে না। এগুলো আমাদের কী দিলা, শুধু এরকম ডট দিয়ে দিলা। আর একটার মধ্যে একটু ডিটেল দিলা, এডনিন ডাবল বন্ড থাইমিন, এটা দিলা এখান থেকে দাগ দিয়ে, বুঝছো? এই যে এতগুলো করে বন্ড দিতে হবে না, এরকম করতে হবে না, এরকম করতে হবে, এরকম করতে হবে না, মানে এত শুধু এখানে কি লিখবা, যে এডেনিন ডাবল বন্ড এখান দিয়ে থাইমিন, ঠিক আছে? এভাবে দিয়ে দিবা, বুঝছো? বেশি ডিটেল কিছু করতে হবে না। তো এখন যেটা দেখো, এখানে আমাদের যেটা জানতে হবে, এই যে একটা পুরা বাঘ দেখো, এখান থেকে শুরু করলাম, এখান থেকে পুরা বাঘটা এই যে এখানে বেশি চলে দিছে রে, একটা থেকে এই পাশে আবার কম দিছে। হ্যাঁ, এই যে ঠিক আছে, এই যে এটার বাঘটা দেখো, এটা কোথা থেকে শুয়েছে, এটা শুয়েছে না? তো ফুল একটা বাঘ যে একটা, এটার দৈর্ঘ্য কত বলো তো? এই ফুল একটা বাঘের দৈর্ঘ্য হলো 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার। ন্যানোমিটার মানে কি বলো তো? 10⁻⁹ আর অ্যাংস্ট্রম হলো কি 10⁻⁻10, মানে পার্থক্য কত? 10 গুণ। তো এই জন্য কিন্তু কত, তাহলে যদি ন্যানোমিটার করে 3.4 আর অ্যাংস্ট্রম করলে 34 অ্যাংস্ট্রম। ওকে, এটা বুঝলাম, 34 অ্যাংস্ট্রম বুঝলাম। এখন আবার দেখো, এই যে তাদের মধ্যে যে একটা সর্বোচ্চ এই ইটা যে আছে, পাক দেখায়, এই পাকের দুইটা স্ট্যান্ডের মধ্যে দূরত্ব কত, সর্বোচ্চ দূরত্ব কত? 20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার। এখন একটা বিষয় যে এই যে প্রতিটা পাকের মধ্যে আমাদের কয়টা থাকে বলো তো? 10টা করে আমাদের কি থাকবে, নিউক্লিওটাইড থাকবে। দেখো এখানে দেওয়া আছে, কয়টা করে থাকবে বলো তো? 10টা করে থাকবে। তাহলে প্রতি নিউক্লিওটাইডের বা প্রতি হাইড্রোজেন, মানে প্রতি জোড়া নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব কত হলো? তাহলে 10 দ্বারা ভাগ দাও, কত হবে? 3.4 Armstrong। 3.4
4 আর্মস্ট্রং হ্যাঁ 4 অ্যাংস্ট্রম, or 0.34 ন্যানোমিটার হয়তো। বুঝতে পারছো? তো এগুলো এখানে জানতে হবে, আর কিছু জানতে হবে না। তার মধ্যে দেখো এই যে এখানে দুজনে ভাঁজ তৈরি হয়েছে, দেখবা একটা বড় ভাঁজ হবে, একটা ছোট ভাঁজ হবে। বড় ভাঁজকে কী বলা হয়? মুখ্য ভাঁজ। আর ছোট ভাঁজকে কী বলা হয়? গৌণ ভাঁজ। এগুলো লেস ইম্পর্টেন্ট। তো এগুলাই লাগবে আর আমরা কিছু চিত্র দেবো কোনটা? লাগবে না। যদি ওয়াটসনেরটা হয় স্পেশালি বললে কি ওটা দেবো না? এমনি হ্যাঁ চাইলে হ্যাঁ ফ্যাশন এমনি চাইলে বাম পাশেরটা দিয়ে দেবো। হ্যাঁ এটা দিয়ে দিবা, আর যদি বলে এটা ডিজিটাল ওয়াটসনেরটা এটা দাও তাহলে ওটা দিয়ে দেবো। দিয়ে দিবা। এটা আমরা শিখবো এখন। তো দুইটা চিত্র তো বুঝলা নাকি? ওকে, প্রশ্ন বুঝে যেটা এসে দিতে হবে। এখন আর পড়ি আসলে বিষয়টা কি। আর যখন ডিএনএ কথা বলি, দেখো এখন বলি যে আরএনএর মধ্যে আমাদের ডিএনএর মধ্যে কোনো প্রকারভেদ নাই, কি নাই? প্রকারভেদ নাই। এখন যদি বলি আমরা আরএনএর কথা, আমরা একটু বলি আর কি, পরে আমরা পড়তেছি, ঠিক আছে? আমি ডিএনএ শেষ দেবো আগে। দিয়ে শেষ। আচ্ছা ডিএনএটা শেষ দিই। তাহলে দেখো আমি একটু বইয়ের দিকে যাই, মানে আমাদের পড়া শেষ, যা বলছি এইগুলাই পরীক্ষার জন্য। আর এটা তো এখন দেখি কি বলছে এখন বইয়ে। ডিএনএ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডের অ্যাক্রোনিম বা সংক্ষিপ্ত রূপ, বুঝতে পারছো? ডিএনএ হলো জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং ভাব। বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং ভাব একই, সব কিছুকে বলি একই। দেখো ডিএনএ এর গঠন হলো নিউক্লিওটাইড এবং লক্ষ লক্ষ নিউক্লিওটাইডের দীর্ঘ পলিমার, বুঝছো? একটি ডিএনএ হলো, এবং ডিএনএ একটি বৃহদাণু জৈব অ্যাসিড এবং জীবনের আণবিক ভিত্তি বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলা হয় একে বলো তো? জীবনের আণবিক জীবনে দেখো অনেকগুলোকে অনেক কিছুই বলা হয়। মাস্টার মলিকিউল কাকে বলা হয়? নিউক্লিক অ্যাসিডকে বলা হয় মাস্টার মলিকিউল। আবার একে কি বলা হচ্ছে বলো তো? জীবনের আণবিক ভিত্তি। এগুলো উল্টাপাল্টা হয়ে যাবে কিন্তু। এই যে আমি একটা তোমাদের একটা দিছি, বুঝছো? গ্রুপের মধ্যে দেখবে একটা তালিকা দিছি, কাকে কি বলা হয় বুঝতে পারবা, বুঝছো? কনফিউশন হয়ে যায়। দেখো ডিএনএ এর গঠন হলো 5 কারণ বিশিষ্ট। এগুলো এগুলো তো বুঝছো, আমি শুধু দাঁড়ানো লাইনগুলো বলে দিই নাকি? দেখো প্রকৃতপক্ষে ক্রোমোজোমের মূল উপাদান কি বলতো? ডিএনএ আমরা জানি। কতক ভাইরাসে ডিএনএ থাকে, আবার কোনো জায়গায় আরএনএও থাকে, যেমন করোনা ভাইরাস হলো আরএনএ ভাইরাস, ওকে দেখবো পরে। আর এটা শক্তিশালী। দেখো ডিএনএ ওটা প্রতীক করা একটু কঠিন হয়ে যায়। তো ডিএনএ সূত্রাকার, কিন্তু আদি কোষ বা মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্টে কী হবে? বৃত্তাকার থাকে, বুঝছো? এটা একটু মনে রাখতে হবে। আদি কোষের ক্ষেত্রে কী থাকে বলো তো? ডিএনএটা বৃত্তাকার থাকে। ওকে, কোষে ডিএনএ এর পরিমাণ পিকোগ্রাম এককে পরিমাপ করা হয়, একটু দেখবা। পিকো মানে কি? 10⁻⁻12। ওকে, মানুষের ডিপ্লয়েড কোষে 5 থেকে 6 পিকোগ্রাম ডিএনএ থাকে, দেখতে পারো। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে প্রায় 100 গ্রাম ডিএনএ থাকে। ওকে, ডিএনএ এর ভৌত গঠন বলতে কি বলছিলাম বলো তো? যা যা দেখতে পাবো আর কি, হ্যাঁ। দৃশ্য দেখো, অনুযায়ী। এত সালে নিউক্লিক অ্যাসিড আবিষ্কার হওয়ার পর প্রথম থেকেই এর প্রকৃতি, গঠন, উপাদান এবং ভৌত গঠন সম্বন্ধে জানার জন্য বিস্তার গবেষণা শুরু হয়। জার্মান রসায়নবিদ এত সালে এই উদ্ভাবন করে থাকেন, ঠিক আছে? তারপরে দেখো কি বলছে এখানে, ডিএনএ অণুতে সমপরিমাণ অ্যাডেনিন আর থায়ামিন এবং সমপরিমাণ কি থাকবে? গুয়ানিন এবং সাইটোসিন থাকার এই নীতিমালাকে বলা হয় কি? চারগাপ রুল বলা হয়। কি বলা হয়? চারগাপ রুল। তাহলে বলতে হবে যে এখানে চারগাপ রুল কাকে বলে? চারগাপ রুল কাকে বলে? এটা কিন্তু জানতে থাকতে হবে। ওকে, এগুলো একটা দেখে নেবে, এগুলো ইম্পর্টেন্ট না, অত পড়তে আমার পড়াতে ইচ্ছা করতেছে না, ঠিক আছে? হ্যাঁ, এই যে এটা আছে ডিএনএ ডাবল হেলিক্স মডেল হিসাবে পরিচিত, যেটা আমরা আঁকি আর কি, যেটা দেখলাম সমান পরিমাণ থাকে দেখাই। হ্যাঁ, আসলে যে আমরা যেটা অহন করে দেখলাম সোজা, আসলে সোজাটা বাঁকায় থাকে, ওটা আমরা দেখালাম আর কি, যে আসলে এইভাবে স্ট্রাকচার হয় আর কি। এখন দেখো সরলকৃত মানে ওটা কিন্তু ওই একই মডেল, কিন্তু ওটা আমরা দেখাইছি আর কি, সোজা করে দেখাইছি আর কি। সরলকৃত। আর তুমি যদি মনে করো এটা আমরা এটা দেখাও, স্যারও তুমি খুশি হবে, ভালো করে সব ডিটেলস দিস, ঠিক আছে? পরীক্ষা 2টা আউট করতে পারো, অবস্থান অনুসারে ব্যবস্থা। টাইম থাকলে করে দিবা, না থাকলে নাই। শুধু যদি বলে ডিএনএ আট করে তখন 2টি অ্যাড করে দেবো। একটা আট করে দিবা। একটা আট করে টাইম এটা আট করার পর তুমি তারপরে যদি এগুলো বলে দাও, লেখার সময় লেখাগুলো লিখে দিলা, ব্যাখ্যা করে দিতে হবে, তখন দিলেই তো। হ্যাঁ, এইটা বেশি ভালো। সবই ট্রাই করবা, এটা টাইম জানতে হবে। বাম ডান পাশে আর বারবার প্র্যাকটিস করা হয়ে যাবে। অর্শন এবং ক্রিকের ডিএনএ মডেলটা কী তাহলে ছিল? দেখো, বিভিন্ন তথ্য উপাত্ত থেকে অর্শন এবং ক্রিকের ইতিমধ্যে নিম্নলিখিত বিষয়গুলো অবগত হন। তাহলে এই মডেলটা কিন্তু তোমরা লিখবা, ট্রাই করবা, বুঝছো? তো ডিএনএ হলো 4 প্রকার নিউক্লিওটাইডের
নিউক্লিওটাইড দিয়ে গঠিত পলিমার কয় প্রকারের? চার 4 প্রকার নিউক্লিওটাইড। কেন বললাম? কেন বোঝো নাই 4 প্রকার কেন? আচ্ছা এখানে ডিএনএ এর মধ্যে কয় ধরনের কি থাকে? নাইট্রোজেন বেস থাকে। চার একটা নিউক্লিওটাইডে সিঙ্গেল একটা কি থাকে? নাইট্রোজেন বেস থাকবে। কোথাও থাকবে অ্যাডেনিন, কোথাও থাকবে গুয়ানিন, কোথাও থাকবে সাইটোসিন, কোথাও থাইমিন। তাহলে আলাদা হলে আলাদা হবে না, এটা 4 ধরনের নিউক্লিওটাইড থাকে। বুঝতে পারছো? কয় ধরনের নিউক্লিওটাইড? আলাদা 4 ধরনের নিউক্লিওটাইড। ওকে, এটাই বলছে। পরটা দেখো, জানা হয়ে যায় নিউক্লিওটাইড সমূহের রাসায়নিক গঠন। কি হয়েছে? এটা থেকে আমরা কি নিউক্লিওটাইডের রাসায়নিক গঠনটাও জানতে পারি কিভাবে তৈরি। যেহেতু ডিএনএ অম্লীয়, কাজেই ফসফেট গ্রুপ অবশ্যই কি হবে? উন্মুক্ত থাকবে, এক্সপোজ থাকবে। ঠিক আছে, ফসফরিক অ্যাসিডটা কি থাকবে? মুক্ত থাকবে। মানে এটার কারণে কি হয়ে যায়? অ্যাসিডিক হয়ে যায়। ওকে, স্যারগাপ রুল ডাটা অনুযায়ী এ এর সংখ্যা টি এর সমান হবে, মানে এডেনিনের সংখ্যা থাইমিনের সমান হবে এবং গুয়ানিনের সংখ্যা এত সমান থাকবে, সমান সমান থাকবে। তার সিঙ্গেল অনুসারে থাকতে পারে না। কি থাকতে পারে না? এখানে সিঙ্গেল অনুসারে থাকতে পারবে না, যেহেতু আমাদের ডাবল হেলিক্স তৈরি করতে হয়। উইলকিস এবং হলো ফ্রাঙ্কলিন ডিএনএ অণুর এক্স রে ক্রিস্টালোগ্রাফি করে উন্নত ভৌত কাঠামোগত গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন, যথা আণবিক দূরত্ব কত? আণবিক দূরত্বের মাপ 20 ন্যানোমিটার, বুঝছো? এবং এত ন্যানোমিটার এবং এত ন্যানোমিটার এত হেলিক্স ধারণা পান। তো কোনটা কি আমরা দেখতেছি? দেখো, দুটো পিউরিন বিপরীতমুখী হয়ে পাশাপাশি 2 ন্যানোমিটার দূরত্বে বসতে পারে না। আবার দুটি পাইরিমিডিন পাশাপাশি বসলে দূরত্ব কত হবে? এত এর কম হবে। কাজে কি লেখা যায় বলো তো? গড়ে কি লেখা যায়? তবে দুটি কাজেই একটি পিউরিন এবং পাইরিমিডিনের ডাবল হেলিক্সে বিপরীতমুখী হয়ে বসতে হয়। আমরা তো জানি যে আসলে বিপরীতমুখী হয়ে কি বসে। তবে কি হবে? স্ট্যান্ড দুটো কত হবে? 2 ন্যানোমিটার সমান হয়ে থাকে। ঠিক আছে, সমান হওয়া থাকবে আর কি। পরটা কি বলছে? অ্যাডেনিন এবং থাইমিন হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হয়। কি দ্বারা? হাইড্রোজেন বন্ড কি আমরা কেমিস্ট্রিতে জানবো। হ্যাঁ, হাইড্রোজেন বন্ড কাদের মধ্যে তৈরি হয় জানো? হাইড্রোজেন অবশ্যই থাকতে হবে। হাইড্রোজেন সংবলিত অত্যাধিক তড়িৎ ঋণাত্মক যৌগগুলো, মানে পোলারিটি, মানে সমযোজী যৌগ বাট পোলারিটি ডেভেলপমেন্ট করছে এমন যৌগ। মেইনলি এরা কারা হাইড্রোজেন বন্ড তৈরি করে? আমি তোমাদের এখানে বলে যাই, আগে বলছিলাম নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এইগুলোর সাথে হাইড্রোজেন যদি থাকে তাহলে কি করবে? তখন হাইড্রোজেন বন্ড তৈরি করবে। যেমন পানি হাইড্রোজেন বন্ড তৈরি করে, বুঝছো? পানি কি করতে পারে? তরল, গ্যাস, কঠিন, কারণ হলো হাইড্রোজেন বন্ড। তরল কেন হয়? হাইড্রোজেন বন্ড। যেমন হাইড্রোজেন সালফাইড একই রকমের, দেখো অক্সিজেন এবং সালফার একই গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও পানি হলো কি? তরল, কিন্তু স্বাভাবিক তাপমাত্রা পানি তরল, এটা হলো গ্যাস। ব্যাখ্যা করতে হয়, বুঝতে পারছো কেন? তখন এর মধ্যে হাইড্রোজেন বন্ধন নাই, এর মধ্যে এক্সট্রা হাইড্রোজেন বন্ধন হওয়ার কারণে গ্যাসটা থাকে না, বন্ধন তৈরি হওয়ার কারণে তরল হয়ে যায়। বুঝতে পারছো এটা? এরপর আরও আসে এখানে, যখন আমরা বলি এটা কি বরফে পরিণত হতে পারে, কেন? আড়াআড়িভাবে হাইড্রোজেন তৈরি হয়, পাশাপাশি থাকে, পরে কী হয়ে যায়? আড়াআড়িভাবে আরও হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। আরও কথা আসে, পানির থেকে বরফের ঘনত্ব কম কেন? হাইড্রোজেন বন্ধনের কারণে। কারণ এখানে আড়াআড়িভাবে যখন তৈরি হয় তখন মাঝামাঝি গ্যাপ তৈরি হয়। কী হয়? পুরো গ্যাপের তৈরি হয়। পানিতে গ্যাপ থাকে না, কিন্তু বরফে কী হয়? হ্যাঁ, আণবিক একটা গ্যাপ তৈরি হয়। আণবিক একটা আণবিক কোষ কিসে এখানে? আণবিক একটা কী হবে? একটা গ্যাপের তৈরি হবে, যার কারণে কী হবে? আয়তনটা বেড়ে যায়। দেখবা তুমি একটা বোতলে যদি পানি মনে করো হালকা করে লোড করে কী করো, ফ্রিজে রাখো, একদম লোডে আর ফুলে পেটে উঠবে, মানে ফাটফাট হয়ে গেছে। এখন দেখবা বাসায় দেখবা কেউ দুধ রাখলে বা পানি রাখলে কি একটা কমায় রাখে না, হ্যাঁ, ফাটিয়ে যাবে। তাহলে এটা ব্যাখ্যাটা কি হলো? এই যে আয়তন বেড়ে যায়। বুঝতে পারছো? কেমিস্ট্রিতে পড়াবো সুন্দর করে, তখন বুঝবো। এটা মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, বুঝছো? ওকে, তাহলে অনেক কিছু বললাম এক্সট্রা। ওকে, এগুলো দেখো একটু বলছি, এগুলো কথা তো বলছি। এখানে পড়টা দেখো কি বলছে? এই মডেল উদ্ভাবনের কারণে উইলকিন্স সহ তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়। কত সালে একটু দেখে রাখতে পারো, ইম্পর্টেন্ট না, এগুলো পরীক্ষা দেয় না। দেখো এগুলো ভৌত ঘটনাগুলো কী দেখলাম? দেখো ডিএনএ অণু দ্বিসূত্রক দেখলাম, 2 স্ট্যান্ড আসছে, বিন্যাস ডান থেকে বাম দিকে ঘোরানো সিঁড়ির মতো। ঠিক আছে, ডান থেকে বামের মতো সিঁড়ির মতো ঘোরানো, যাকে বলা হয় কি? ডাবল হেলিক্স বলা হয়। সূত্রটি সমদূরত্বে পরস্পর বিপরীতমুখী। আগেরগুলো দেখলাম, ওগুলো ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখতে হবে, যে বসে সেক্ষেত্রে লিখতে হবে। 5 প্রাইম থেকে 3 কার্বন, 5 প্রাইম থেকে 3 প্রাইম কার্বন মুখী, অপরটি কথা বলো 3 থেকে 5 কার্বনমুখী হয়ে অবস্থান করে বিপরীত দিকে।
সূত্র দুটি তৈরি হয় ডিঅক্সি রাইবোজ সুগার এবং ফসফেটেস মানে ফসফরিক অ্যাসিড এবং পর্যায়ক্রমিক সংযুক্তের মাধ্যমে, তাই দেখলাম না? হ্যাঁ সুগার এবং দেখো অ্যাসিডের সংযোগের মাধ্যমে কিন্তু সূত্রটা তৈরি হয়েছে স্ট্যান্ডার্ড, তৈরি হয়। তাই কি না? আর এই যে নাইট্রোজেন বেসে কি হয়েছে, যুক্ত হয়েছে পাশাপাশি, তাই না? তাহলে স্ট্যান্ড তৈরি হতে সাহায্য করছে কারা? নাইট্রোজেন। দেখো নাইট্রোজেন বেস কি স্ট্যান্ড তৈরি করছে? না করছে? এটা তো হলো পাশাপাশি বন্ধন তৈরি করছে, সাহায্য করছে, এটাই বলছে আর কি। পরে দেখো এখানে কি বলছে, এখানে দেখো লাইনগুলো কি বলছে, দুইটি সূত্র দুটির মাঝখানের প্রতিটি ধাপে তৈরি হয় এক জোড়া নাইট্রোজেন বেস। এই যে মানে দেখো এগুলো কিন্তু অলরেডি সব পড়ানো শেষ, তার মানে আবার বলতেছি মানে তোমাদের মাথায় একদম গেঁথে যাবে বারবার বলার কারণে। দেখো ফসফেট যুক্ত থাকে ডিঅক্সি রাইবোজ সুগারের 3 এবং 4 নাম্বার কার্বনের, 3 এবং 5 নাম্বার কার্বনের সাথে, এবং ক্ষারকগুলো যুক্ত হয়ে ডিঅক্সি রাইবোজ সুগারের 1 নাম্বার কার্বনের সাথে। কোথায় ক্ষারকগুলো? যুক্ত ক্ষারকগুলো কি বলো তুমি? এডিনিন, গুয়ানিন, সাইটোসিন। হ্যাঁ, এগুলো কি নাইট্রোজেন বেস বা ক্ষারক। ওকে, যুক্ত থাকবে। কাজে সূত্রকের বাইরের দিকে ফসফেট এবং ভেতর দিকে থাকবে নাইট্রোজেন ক্ষারক থাকে। ওকে, পর দেখলে যে ডিএনএতে 4 ধরনের থাকবে, এটা বলছে এখানে এগুলো, ঠিক আছে? পরিপূরকগুলো কি হবে দেখে নিবা। এই যে এগুলো তো বললামই একটু আগে না, এইগুলো। আবার দেখো এখন এই যে ডিএনএ অণুর সূত্র দুটি প্রতিটি প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য কত? এই যে যেটা বললাম 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার। প্রতিটি প্যাচে নাইট্রোজেন বেস জোড়ে 10টি ধাপ সমদূরত্বে অবস্থান করে। কয়টি ধাপ? 10টি, তার মানে হ্যাঁ, তার মানে ভাগ করে 10 দ্বারা প্রতিটি দূরত্ব কত হবে? 3.4 অ্যাংস্ট্রম বা 0.34 ন্যানোমিটার। পরটা দেখো প্রতিটি প্যাচে হিলিক্স দুটির ব্যাস কত হবে? 20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার। তবে ডিএনএ অণুর দৈর্ঘ্য প্রজাতিভেদে কি হয়? ভিন্ন হয়। ওকে, হিলিক্সের প্রতিটি সম্পূর্ণ প্যাচ বা ঘূর্ণনে শৃঙ্খলের বাইরের দিকে গভীর খাঁজ, একটি অগভীর খাঁজ থাকে। ওই যেটা বললাম মাইনর মেজর। ওকে, প্রতিটি ঘূর্ণনে মনোনিউক্লিওটাইডের সংখ্যা কত? 10,000। এটা একটা যেটা বললাম, নিউক্লিওটাইড কয়টা থাকে? 10টা থাকে। ওকে, প্রতিটি প্যাচে হাইড্রোজেন বন্ড কত সংখ্যা? এটা দিকে 25টি। হাইড্রোজেন বন্ধন কয়টি? 25টি থাকবে। ডিএনএ অণুর আণবিক ওজন কত? 10⁶ থেকে 10⁹ এর মধ্যে থাকে। এই যে অত কিছু কি এটা একটি আণবিক ওজন। এটা কি এখন যে এটা না, নিউটন না, একটু আমি ভুলে গেছি মাত্র। না, এটা আমি পরে বলবো না। দেখো তাহলে এই যে নিচের এগুলো কি করবা একটু মনে রাখবা। এখানে এককও দেয় না, একক দিবে না পরীক্ষায়, তো এককটা আছে, আমি তোমাকে বলবো না। এটা কি না, এগুলো না, ভুলে গেছি আমি। একটা আন্তর্জাতিক একটা একক ব্যবহার করা হয় এগুলোতে। দেখো তাহলে এই পরিমাণ তোমরা এইগুলো একদম মুস্ত করতে হবে, জান থাকতে হবে। তখন আমরা যখন বৈশিষ্ট্যগুলো লিখবো, ডাবল হিট যখন অঙ্কন করবো, তখন ওইগুলো কথা লেখো বা না লেখো, এগুলা বৈশিষ্ট্যগুলো বলতে হবে, বুঝছো? ওকে, তারপরে দেখো নিউক্লিওটাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে? ফসফরিক অ্যাসিড এবং নিউক্লিওসাইড। যেটা বললাম আসলে কি দ্বারা গঠিত হয়েছে সেটা বাংলা কি হবে? ওইগুলাই তৈরি হবে। তাহলে নিউক্লিওটাইডকে বাংলা কি পাওয়া যাবে? ফসফরিক অ্যাসিড এবং নিউক্লিওসাইড। তার মানে নিউক্লিওসাইড এবং ফসফরিক অ্যাসিড মিলে হচ্ছে নিউক্লিওটাইড। আবার যদি তুমি নিউক্লিওসাইডকে ভাঙো কি পাবো? জৈব মানে ইয়েটা সুগার এবং বেস পাবো আর কি। ওকে, তো এগুলো এখানে বলছে কী কী আছে, কী কী দ্বারা গঠিত, ঠিক আছে? এখন দেখো যেটা আমাদের জানতে হবে পরীক্ষা গ নাম্বারের জন্য যেটা লাগে, ডিএনএর কাজ কী, ডিএনএর কাজ কী, এটা আসতে পারে। তাহলে কি বললাম এখানে? ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসাবে কাজ করে। ওকে, বংশগতির আণবিক ভিত্তি হিসাবে কাজ করে, কোনো একটা আণবিক ভিত্তি। জীবের সকল বৈশিষ্ট্যের ধারণ করে এবং নিয়ন্ত্রণ করে। ওকে, জীবের বৈশিষ্ট্যসমূহ বংশ পরম্পরায় কী করবে? হ্যাঁ, অধস্তন প্রজন্মে স্থান করে। জীবের যাবতীয় বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। জীবের সকল শারীরতাত্ত্বিক এবং জৈবিক কার্যক্রমের কী করে? নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। আমরা বলছিলাম একটা কোষে যত ধরনের কাজ হয় সবগুলোর উপর প্রভাব রাখে কে? ডিএনএ, নিউক্লিক অ্যাসিড। ওকে, জীবের পরিবৃত্তির ভিত্তি হিসাবে কাজ করে মিউটেশন। মিউটেশন বলছিলাম না, কাকে বলো? ওই যে জিনের চেঞ্জ হয়। তার কারণ আমাদের ডিএনএর মধ্যে কী থাকে? জিন থাকে। ডিএনএ এবং তার হেলিক্সের কোনো একটি অংশে গোলযোগ দেখা দিলে তা মেরামত করে নিতে সক্ষম। নিজে নিজে কী করতে পারে? মেরামত করতে পারে। ডিএনএ রেপ্লিকেশন প্রতিলেপন প্রক্রিয়া জাতিসত্তা অটুট রাখে।
রেপ্লিকেশন বা প্রতিলিপন মানে একটা থেকে আরেকটা কপি তৈরি করা। এবং প্রজাতি শনাক্তকরণে ডিএনএ ভূমিকা রাখে। আমরা প্রজাতি শনাক্তকরণ করতে পারি, এমনকি আমাদের বংশগত পরিচয় আমরা শনাক্তকরণ করতে পারি। ওই যে বাবা মা হারাই গেলে বা বিভিন্ন কারণে ডিএনএ পরীক্ষা করার মাধ্যমে শনাক্তকরণ করা হয়ে থাকে। দেখো, জীবকোষের জৈবিক সংকেত প্রেরণ করা হয়। জানো এখানে ফরেন্সিক মেডিসিন, ফরেন্সিকের ক্ষেত্রে তো অনেক ব্যবহার ডিএনএ। সিআইডিগুলো দেখবা, আদালতগুলো দেখবা, কিছু হলেই ফরেন্সিক টেস্টে পাঠাতে হবে, ডিএনএ টেস্ট করতে হবে। সব কিছু হ্যাঁ, ডিএনএ টেস্ট। একটা জিনিস মজার বিষয়, এই এসকেস অধিকাংশ এর মধ্যে এসকেস করো তো ডিএনএ দিয়ে কি এসকেস বানা যায় স্কেল? না না মানে দেখে এটা কোন কথা যে মনে করো তোমাকে তো আমি সারাদিন দেখতেছি, প্রতিদিন দেখতেছি, আমি কিন্তু তোমার বলতে পারবো তারপরে ওখানে দেখো একবার দেখিয়ে না হুবু কপি মজা লাগে। যাই হোক, দেখো ডিএনএ কিভাবে কাজ করে। তো ডিএনএ মেনলি কীভাবে কাজ করে এগুলো একটু দেখে নিবা, ইম্পর্টেন্ট না। মেনলি দেখো জিনের মাধ্যমে মেনলি কাজ করে। দেখো ডিএনএ এর প্রধান কাজ হলো কি বলতো, জীবের বৈশিষ্ট্য প্রকাশ করা। জিনের মাধ্যমে জীবের বৈশিষ্ট্য প্রকাশ পায় এবং বংশ পরম্পরা স্থানিত হয়। কারণ আমরা জানি কি অনেকগুলো জিনের মাধ্যমে ডিএনএ গঠিত। বুঝছো, ডিএনএর মধ্যে জিন যেখানে অবস্থান করে তাকে কী বলা হয়? লোকাস বলা হয়। ওকে, তাহলে দেখো ডিএনএ রেপ্লিকেশন হয়, ট্রান্সক্রিপশন হয় এবং ট্রান্সলেশন পরীক্ষার মাধ্যমে কী তৈরি করে বলো তো, প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে। যেমন রেপ্লিকেশনের মাধ্যমে কী করবে, আরেকটা পরিপূরক ডিএনএ তৈরি করবে। যখন কোষ বিভাজন হয় তখন রেপ্লিকেশনের প্রয়োজন হয়। ট্রান্সক্রিপশনের মাধ্যমে কী তৈরি করবে, আরএনএ তৈরি করবে। এবং এই আরএনএটাতে কী করবে, ট্রান্সলেশন পরীক্ষার মাধ্যমে প্রোটিন তৈরি করবে। আর প্রোটিনই হলো কি সব কাজের মূল। ওকে, যে আমাদের তো বিশাল দেহ তৈরি হয়, প্রোটিন হলো হতো না কিন্তু। দেখো আমরা যে খাবারগুলো খাই, কি খাই বলো তো? অনেক ওই যে মানে এখানে আমি যেহেতু খাবার খাই না, আমিষ খাই, আমিষটা কি আমাদের পেটে গিয়ে কি আমিষ হিসেবে শোষিত হয়? না। প্রোটিন হিসেবে শোষিত হয়, পরিপাক হয় কোথায়? আমি বলো আমিষের পরিপাক কোথায় শুরু হয়? আমিষের পরিপাক, হ্যাঁ পাকস্থলী তো শুরু হবে। কাগজ তুলতে পরিপাক শুরু হয়। লিপিডের পরিমাণ খুবই হালকা, মানে লিপিড হালকাভাবে মানে বাটারের যেটা লিপিড আছে সেটা মাত্র পরিপাক হয়ে থাকে। বলো এখানে মেইনলি লিপিড পরিপাকের জন্য সাহায্য করে কে সবথেকে বেশি এখানে? মানে মেইনলি লিপিডের পরিপাক হয় কিভাবে শুরু হয় এখানে? মেইনলি এখানে কেন পরিপাক শুরু হয়? কারণ এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে যেটা বিশ্লিষ্ট করে ভাঙতে সাহায্য করে। তারপরে এখানে কি আছে, বিভিন্ন প্রোটিওলাইটিক এনজাইম আছে। কি আছে বলছো? পেপসিন আছে। পেপসিন তো মেইনলি পেপসিন আছে, পেপসিনটা কি করবে? ভাঙবে। যাই হোক ওগুলো পরের কথা, পরিপাকে শিখবো। তাহলে দেখো এই যে এখানে দেখো কি বলছে, ডিএনএকে বংশগতির ধারক এবং ভাগ বলা হয়। কেন বলা হয়? দেখো কোষ বিভাজনের সময় ডিএনএ এর এক নির্ভুল প্রতিলিপি সৃষ্টি হয়। ডিএনএ কোষের জন্য নির্দিষ্ট প্রকার প্রোটিন সংযোজন করে। ডিএনএ বংশগতির সকল ধরনের জৈবিক সংকেত বহন করার ক্ষমতা রাখে। ডিএনএ এর গঠন অত্যন্ত স্থায়ী এবং মিউটেশন ছাড়া এর কোনো পরিবর্তন ঘটে না। এগুলো দেখে নিবা, ঠিক আছে? তাই দেখো কি বলছে আবার, মিউটেশন ছাড়া কোনো পরিবর্তন ঘটে না। তার মানে কি হয়, মিউটেশনের মাধ্যমে পরিবর্তন হয়। ওকে, তো এখানে কিছু তোমাদের আরও দেখতে হবে, কোনো সমস্যা আছে? ডিএনএ কেন মাস্টার মলিকুল বলা হয় এগুলো দেখবা, একই কথা সবই কিন্তু একদম বারবার একই। না, এখানে বলছে ডিএনএ হলো মাস্টার মলিকিউল, তাহলে আরএনএ আমরা তো দেখো, বলছিলাম নিউক্লিক অ্যাসিড এখন যেখানে যেটা থাকে সেটা আমি তোমাদের 4টা দিচ্ছি, 4টা দিয়ে বুঝতে পারবা, যা আছে ওইটা হিসেবে দিয়ে দিবা, চালা দিবা। এগুলো মাথা নষ্ট হয়ে যাবে, বুঝছো? যদি এমসিকিউ মাস্টার মলিকিউলকে ডিএনএ আরএনএ দুটোই দিলে তখন ডিএনএ দিব নাকি? ডিএনএ মেনলি যদি মলিকুলার স্ট্রাকচার লেভেলে বলি ডিএনএটাই মেনলি। তবে DNA একদম নিউক্লিক অ্যাসিডের মধ্যে আবার এটা থাকবে আরএনএ আচ্ছা। রাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড কি বলতো? আরএনএ না, যেটা বললাম। ওকে, তাহলে এটা কি বিষয়টা আমি বলি, এখানে যা যা পড়তে হবে তোমাকে। আমরা জানি যে আরএনএর প্রায় কত পার্সেন্ট বলতো? 90% থাকে হলো কোথায়? সাইটোপ্লাজমে। আর 10% থাকে হলো নিউক্লিয়াসে। তাও কোথায়? নিউক্লিওলাসে থাকে। ওকে, এটা বলছিলাম। এবং ওই আরএনএগুলো কি তৈরি করতে সাহায্য করে? প্রোটিন তৈরি করতে সাহায্য করে, এটা বলছিলাম। তো এখন দেখো যে মেইন বিষয়গুলো এখানে কি কি জানতে হবে। এখানে তোমাকে জানতে হবে আরএনএর প্রকারভেদ, আরএনএর গঠনটা কেমন। আরএনএ কিন্তু সিঙ্গেল স্ট্র্যান্ড, কয় স্ট্র্যান্ড? সিঙ্গেল স্ট্র্যান্ড। এবং আরএনএ এখানে কত ধরনের আরএনএ আছে? 5 ধরনের মোটামুটি আরএনএ আছে। কয় ধরনের আরএনএ আছে? 5 ধরনের। ওকে, তাহলে আমরা একটু দেখবো। আর এখানে তেমন কিছু নাই, বুঝছো? মানে কাজগুলো আছে, এগুলো আমরা একটু দেখবো। ডিএনএ তো বেশি
উদ্ভিদের সুবিধা হচ্ছে উদ্ভিদের রোগ টোগ কম। আর দ্বিতীয় পত্রের রোগ অনেক। তাহলে দেখো, তাহলে আমি যেটা বলি, আমরা যে স্ট্যান্ডার্ড আর্ট করছিলাম না, ওই যে 3 প্রাইম থেকে 5 প্রাইম, শুধু এই স্ট্যান্ডার্ড আর্ট করে দিই। 5 প্রাইম থেকে 3 প্রাইম। 3 প্রাইম থেকে 5 ডান প্রাইম, পাশে ডান পাশেরটা হ্যাঁ, শুধু সেই স্ট্যান্ডার্ড আমরা আর্ট করে দিলে আমাদের কি হয়েছে? Complete। আরে না। বুঝতে পারছো? আবার আর্ট করতে হবে না। না। এখন দেখি আমরা এই যে আমাদের আসলে কি কি দেখতে হবে এখানে, এইটা নাকি হ্যাঁ। এইটা নাকি এটা হ্যাঁ। পাশেরটা ডান পাশে। সেটা করলেই হবে। হ্যাঁ, তাহলে হয়ে যাবে। তো এখন দেখি আমরা কোথায় চলে গেলাম, এখানে না? রাইবো নিউক্লিক অ্যাসিড বা হ্যাঁ। তো এখানে দেখো, এই যে এখানে অঙ্কন করছে, ডিটেলসলি দেওয়া আছে এখানে। এখানে কাঠামোগুলো দিয়েছে হ্যাঁ, আরে লাগবে না, তুমি চিত্র অঙ্কন করবে, এগুলো লাগবে না তো। এটা বলছে আসলে কিভাবে গঠিত হয়, সেম টু সেম যেটা করছে সেটাই। এটা কি করে দিয়েছে? এটা আলাদা আলাদা করে দেখাইছে দরকার নাই, এটা ছোট তো এই জন্য দিছে আর কি। এইভাবে তো এগুলো দরকার নাই, এগুলো দেখলে একটু বললা, এগুলো দেখাইতে হবে, বুঝাইতে হবে না। না, বুঝাইতে হবে না। না, তাহলে এখন কি জানতে হবে? আমরা এটা জানি যে অবস্থান কোথায়, অবস্থান আমরা জানি, এটা সম্পর্কে আমরা জানি। ওকে, এগুলো লাগবে না, একটু পড়ে নেবা। ভৌত গঠন হিসাবে কি কি আছে বলো তো? এই যে এক সূত্রকে, এটা বুঝতে পারছো? 3 প্রাইম থেকে 5 প্রাইম ফসফোডাইএস্টার বন্ড দ্বারা পরস্পর যুক্ত থাকে। নিউক্লিওটাইড গুলো বুঝছো কি বন্ড দ্বারা? ফসফোডাইএস্টার দ্বারা। আর গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা কি হয়? পাশাপাশি স্ট্যান্ডগুলো যুক্ত থাকে। এখানে কি তাহলে আছে? গ্লাইকোসাইডের দ্বারাই তো মনে হয় আছে, অবশ্যই আছে। নাইট্রোজেন বেস যুক্ত আছে না? হাইড্রোজেন বন্ড না এখানে, সিঙ্গেল স্ট্যান্ড, কিন্তু তারপরেও আছে, দরকার প্রয়োজন বেঁধে আছে আমাদের, কিছুতে আছে এবার, বুঝছো? তাহলে মেনলি স্ট্যান্ড জড়িতে কোন বন্ডটা লাগে? ফসফোডাইএস্টার, এটা মনে রাখতে হবে। ওকে, এখন দেখো, আমি তোমাদের এখন দেখাই যে আসলে ফাস্টাস লুপ টুপ আমরা পরে বলতেছি। মেনলি দেখো, ডিএনএ এর প্রকারভেদ, কি কি ধরনের ডিএনএ আছে, ডিএনএ এর প্রকারভেদ আমরা বলি। সরি, আরএনএ এর প্রকারভেদটা আমরা দেখি। প্রথম দেখবো আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা লাগে পরীক্ষা এখানে, সেটা হলো কি বলতো? টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। কি না আগে বলতো? ট্রান্সফার আরএনএ। এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটা কার বলতো? ট্রান্সফার আরএনএ। এই চিত্রটা আমাদের আটকা শিখতে হবে। কোন চিত্রটা? এই চিত্রটা। এটা কি বলতো? ট্রান্সফার আরএনএ। দেখে আসতে দেখতে হ্যাঁ, ইজি দেখা যাচ্ছে। তারপরে কি আছে আরেকটা বলতো? আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ। কি আরএনএ? আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ। আরেকটা কি আছে বলতো? মেসেঞ্জার আরএনএ। কোথায় গেল ওটা? যাই হোক আছে, হ্যাঁ, মেসেঞ্জার আরএনএ। তারপরে 4 নাম্বার কি হবে? মাইনর, কোথায় যেখানে মাইনর আরএনএ। আরো একটা আছে কি বলতো? জেনেটিক আরএনএ। কোথায় গেল এটা? আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি। তাহলে কয় ধরনের হলো বলতো? 5 ধরনের। কি কি বলতো? আমরা দেখলাম এখানে প্রথম লিখি আরআরএনএ, রাইবোজোমাল আরএনএ। কোথায় থাকে? রাইবোজোমে থাকে। টিআরএনএ, যেটা বলি ইম্পর্টেন্ট, তাই না? তারটা কি দেখলাম বলতো? এমআরএনএ, মানে কি? মেসেঞ্জার আরএনএ। আরেকটা আছে মাইনর আরএনএ, এমআই আর এন এ, মাইনর আরএনএ। আরেকটা কি বলতো? জিআরএনএ, জিআরএনএ। তাহলে এই কয় ধরনের আরএনএ। এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে শিখতে হবে মতো কোনটা বলতো? দুইটা আরএনএ যদি বলি, একটা হলো ট্রান্সফার আরএনএ, একটা হলো মেসেঞ্জার আরএনএ। এই দুটোর ব্যবহার আছে আমাদের বেশি, ট্রান্সফার এবং মেসেঞ্জার আরএনএ। এর মধ্যে আমাদের ফিগার আসে কোনটা বলতো? ট্রান্সফার আরএনএ। তো এর মধ্যে সবগুলাই হলো এরকম, সবগুলো এরকম। যদি আমি এদিকে অন করি, এরকম সবগুলো হলো কি বলতো? এরকম একটা চেইন, শুধু এরকম একটা চেইন। এগুলো কি চেইন? এগুলো কি দিলাম? নাইট্রোজেন বেস। এগুলো এভাবে এরকম চেইন, এগুলা চেইন, এরকম চেইন। যেমন এটা কি কোন আরএনএ বলতো? এমআরএনএ। এটা হলো এমআরএনএ। এখন যদি বলি যে মেসেঞ্জার আরএনএ আছে, এই টিআরএনএ, এই যে এটা চিত্র দেখলে এটা হলো টিআরএনএ, যেটা দেখলাম যে ফাঁসের মতো দেখালো না নিচে। তো এটা কি বলতো? টিআরএনএ। এইটা পরীক্ষায় আসন করতে হয়, ঠিক আছে? আরেকটা আছে কি বলতো? রাইবোজোমাল আরএনএ। এটা এমনিতে এরকম, ঠিক আছে? দরকার নাই এগুলা, বুঝছো? তাহলে এই দুইটা জিনিস আমার জানতে হবে, এটা জিনিস জানতে হবে মেনলি, এই আর্টটা কিভাবে করতে হয়। দেখো এখানে তাহলে আমাদের আর্টটা কিভাবে আছে আমরা একটু দেখি, এখানে কেমনে আছে। তাহলে তোমাদের এখানে যেটা করতে হবে, যে এভাবে মনে করো একটা নিলা, দেখে অ্যাড করতে পারবা, অ্যাড করতে পারবা না, না হলে একটা দেখবা ট্রিক্স, দেখবা ইউটিউবে সার্চ দিয়ে দেখবা যে ট্রান্সফার আরএনএ অঙ্কন করা সহজ ট্রিক্স,
দেখেন অনেক হাজার হাজার টিকেট আছে বুঝছো, যারা আর্টিস্ট আছে সুন্দরভাবে দিছে। তো এইভাবে করে আমরা এইভাবে একটা লুপ দিব, এখানে কি দিব, লুপ দিয়ে এখানে আবার দেখো ছোট একটা দিব, দিয়ে এখানে আমরা এখানে এই পাশে দিয়ে দিছো, এখানে একটু নিচের দিকে এরকম ভাবে দিয়ে এখানে দিয়ে দিলা, ঠিক আছে। এখন যদি তুমি এটা চাও ডাবল করে দিতে পারো, ঠিক আছে। 4টা লুপ থাকে না? ডিসপ্লেটা পাল্টাতে হবে, এটা হলো ডিসপ্লে মানে লেখার জন্য না, লেখার মানে রাইটিং ডিসপ্লে আলাদা আছে, বুঝছো। এটা হলো এরকম। এখন যেটা তোমাকে জানতে হবে এখানে, আমি যেটা বলতেছি, এই যে এখানে আমাদের 3টা কি দিতে হবে, নাইট্রোজেন বেস দেখাতে হবে, এবং সেটা অলওয়েজ কি ফিক্সড, স্ট্যান্ডিং করে ACC। এটা মনে রাখতে হবে, কি আছে বলো তো, ACC-টা মনে রাখতে হবে, ACC। এখন এটা এখানে যা থাকবে দেখো ACC, এবং এখানে ওইটা কি দিবা, দেখো ACC এখানে দিবা, তারপরে এখানে এগুলো দিলা, এই যেগুলো মাঝে কয়েকটা কানেক্ট করে দিলা, দেন এগুলো যখন কানেক্ট হতে পারবে না, এখানে লুপের মধ্যে এখানে দিয়ে দিলাম এভাবে, ঠিক আছে, এখানে কানেক্ট করে দিলাম। এখন এই যে এখানে কিছু থাকবে, ভেতরে থাকে, এখানে বাইরে কয়েকটা আছে নাইট্রোজেন বেস, বাইরে কয়েকটা আছে, এদের কি বলি আমরা বলতো, অ্যান্টিকটন, কি বলি, অ্যান্টিকটন। আর এখানে দেখো এই যে এটাকে বলি, যেটা আমরা যেটা আমাদের ডান পাশে থাকে, সেটা হলো টি ফার্স্ট, এটা কি বলতো, ডি ফার্স্ট, মনে রাখতে হবে, টি ফার্স্ট, এটা হলো ডি ফার্স্ট। আচ্ছা, এই ফার্স্টটা কি? আর এটা অতিরিক্ত, আর এগুলো বাহু কিন্তু এক একটা করে, আর এটা কি বাহু, না, এই দুইটা বাহু আর এই দুইটা ফার্স্ট। হ্যাঁ এটা ফার্স্ট, মানে এটা ফার্স্ট বলতেছি। এন্টিকোডন তো তোমার এই নিচের গুলো না? হ্যাঁ নিচেরটা হলো এন্টিকটন, এই যে আর এই এটা ফার্স্টটা? থাকবে কোনটা, এই যে বল ফার্স্টটা। এটা পুরোটাকে, এটা ওইভাবে নাম বলা হয় না। অ্যান্টিকোডন নাইট্রোজেন বেস নাই, হ্যাঁ এগুলো নাইট্রোজেন বেস মেনলি, এই যে 3টা কি নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস। মেনলি এই যে এটা থাকে, বুঝছো। আমরা দেখতেছি, আমরা এটা ডিটেইলস দেখতেছি, দেখো এসে রং করে দিলে হবে। দেখো রাইবো নিউক্লিক অ্যাসিডে কি জানতে হবে তাহলে এখানে, তো এখানে পুনরূপ তো তোমরা জানোই, এটা জানবা কি কে দ্বারা তৈরি, এটাও জানো তাই না। এখানে শুধু কি থাকে বলো তো, থাইমিনে যায় কি থাকবে, ইউরিক অ্যাসিড থাকবে, কত কারণ থাকে এটাও জানো। তাহলে ডিএনএ এর সহযোগী হিসাবে আরএনএ থাকে, এটা জানলা, ওকে। এবং ভৌত গঠনের মধ্যে কি থাকবে, 4 ধরনের নিউক্লিওটাইড সাথে এক সূত্র বিশিষ্ট আরএনএ অণু গঠন করে। কয় ধরনের, এখানে কোনো 4 ধরনের কি আছে, নিউক্লিওটাইড আছে, এটা মনে রাখতে হবে। 3 থেকে 5 প্রাইম দিকে যাবে, এটা তো বললাম। দেখো কোন আরএনএ অণু গঠনে একাধিক ইউ আকৃতির ফাঁস থাকতে পারে, বুঝছো, একাধিক থাকতে পারে, যেমন কি এখানে ট্রান্সফার আরএনএ দেখলাম। দেখো আরএনএ গঠন যদি বলি, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার থাকবে, নাইট্রোজেন বেস থাকবে, এগুলো তোমরা জানি। তাহলে দেখো ট্রান্সফার আরএনএ ক্ষেত্রে আমরা কি জানবো, যে সকল আরএনএ জেনেটিক কোড অনুযায়ী এক একটি অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ অনুযায়ী স্থানান্তর করে থাকে, কি করে থাকবে, ট্রান্সফার করে। যে সব কোড জেনেটিক কোড অনুযায়ী অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ অনুযায়ী স্থান করতে হয়, তাদের কি বলা হয়, ট্রান্সফার আরএনএ। দেখ আমি তখন একটা কথা বলতে গিয়ে বলি নাই, ওই যে আমরা বললাম যে আমরা কি খাই বলো তো, প্রোটিন খাই, মানে আমিষ জাতীয় খাবার খাই, যেমন মাংস খাই, মাংসের মধ্যে কি থাকে, আমিষ থাকে। তো আমিষটা কি হতে পারে না, সরাসরি দেহে শরীরতে হতে পারে না। আচ্ছা এগুলো বলতে কি বলছি, অন্য কিছু বলছিলাম না, এটাই মেইনলি বলতে চাইছিলাম। পরিপাকে চলে গেছে। হ্যাঁ যে মেইনলি আমরা কি খাই তখন, এটা কিন্তু কি হয় আমাদের পরিপাক হয়, ওটা আপনারা বলি না, বন্ধ করে দিয়েছিলাম, যাই হোক পরিপাক হয়, আমিষটা আমাদের পাকস্থলীতে গিয়ে ক্ষুদ্রান্তে গিয়ে কি হয়, পরিপাক হয়, বুঝছো। পরিপাক হওয়ার পর সেখানে কি হয়, শোষিত হয়, এমন হিসাবে শরীরটা কোথায় চলে যায়, রক্ত, তারপর লিভারে চলে যায়, তো বিভিন্ন কোষে চলে যায়, কি হয়ে যায়, কোষে যায়। লিভারে অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডটা কি হয়, আমাদের ইউরিয়াতে কনভার্ট হয়ে যায়, আর দেহের প্রয়োজনীয়টা তো দেহে ব্যবহার হয়। তো এটা বিভিন্ন কোষে যাবে, কোষে গিয়ে কি করে, এই যে কোষে যায় যখন এমআরএনএ তৈরি হলো, নিউক্লিয়াসে কি হবে, এমআরএনএ তৈরি হয়। মেইনলি প্রথম হলো কি, ডিএনএটা রেপ্লিকেশনের মাধ্যমে কি হয়, ডিএনএ হয়, আবার ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পরীক্ষার মধ্যে কি হয়, আরএনএ হয়, এমআরএনএ মেইনলি বলি। এমআরএনএ কি করবে, ওই নিউক্লিয়াস থেকে বের হয়ে আসবে, কই থেকে বের হয়ে কই আসবে, রাইবোজোমে আসবে, সাইটোপ্লাজমে আসবে, সাইটোপ্লাজমে রাইবোজোমে আসবে। ওখানে কি হয়, এমআরএনএ সিনথেসিসকে বাতি দিবে একদম সাস হিসাবে, সেখানে কি করবে, ট্রান্সফার আরএনএ যেটা আছে এটা কি করবে, অ্যামিনো অ্যাসিডগুলো ধরে নিয়ে আসবে, কি করবে, খুঁটি করে নিয়ে আসবে, অ্যামিনো অ্যাসিডগুলো খুঁটি করে নিয়ে এসে বসাই দিবে। তাহলে বসাই দিচ্ছে কে, ট্রান্সফার আরএনএ ট্রান্সফার করতেছে, কাদের ট্রান্সফার করে, প্রোটিনকে, প্রোটিনকে, অ্যামিনো অ্যাসিডকে।
নিয়ে আসার মাধ্যমে অ্যামাইনো অ্যাসিডগুলো জোড়া দেওয়ার মাধ্যমে কি করবে? পলিমার হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিডের পলিমার গঠন করবে, কি হয়ে যাবে? প্রোটিন প্রোটিন হয়ে যাবে। তো এটা আমরা বললাম, কিন্তু এটা আমরা ডিটেলস পড়বো কোথায় পড়বো? ট্রান্সলেশনে। আবার ডিএনএ থেকে ডিএনএ তৈরি হলো, এটাকে কি বললাম? রেপ্লিকেশন বা অনুলিপন, এটাও পড়বো ডিটেলস কিভাবে হচ্ছে। আবার বললাম কি বলতো, ডিএনএ থেকে আরএনএ তৈরি হলো, এমআরএনএ, এটা কি বলা হয়? ট্রান্সক্রিপশন। এটাও ডিটেলস পড়বো একটার পর একটা ধাপ। এই তিনটা গুরুত্বপূর্ণ টপিক পড়বো, এই পরের দিনে মনে হয় তালিকা পড়ে যাবে, বুঝছো? হ্যাঁ, তাহলে পরের দিন আমরা রেপ্লিকেশন বা অনুলিপন পড়বো, ডিএনএ তৈরি করবো। তো এগুলো দেখলাম। তো এখন দেখো, এটা একসঙ্গে জানতে হবে, প্রতিটি কোষে প্রায় 31 থেকে 42 ধরনের টিআরএনএ থাকে, তাই না? ভেতরে কি থাকে? টিআরএনএ। দেখেন, টিআরএনএ তে মোটামুটি 75 থেকে 90টি নিউক্লিওটাইড অণু থাকে। তো এগুলো বলছি এখানে, খুব জায়গায় এগুলো একটু বলে দিবা, সহকর্মী দিবা। তো বাহুগুলো হলো কি? এমন হচ্ছে টি বাহু, অ্যান্টিকোডন আছে, এগুলো একটু দেখে নিবা, বুঝছো? একটু রিডিং দিবা। এই যে এটাতে শুরু হবে সবসময় এসিসি দ্বারা, বুঝছো? এই যে একটু বলে দিলাম, এটা সাইটোসিন থাকবে। বুঝছো? এগুলো একটু বলবা। এখানে দেখো কি বলছে, অ্যামিনো অ্যাসিডের জন্য 20টি পৃথক পৃথক টিআরএনএ অ্যাক্টিভেটিং এনজাইম আছে। তার কারণে আমরা অ্যামিনো অ্যাসিড কয় ধরনের? 20 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে, সবার জন্য আলাদা আলাদাভাবে আছে আর কি। 22, তো এটাই বলতে 20 ধরনের ফ্যাটি অ্যাসিড থাকে, অ্যামিনো অ্যাসিড হলো 22 ধরনের। তো দুইটার জন্য আমরা লাগে না, পরে দেখবেন আমরা। 22 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে। ফ্যাটি অ্যাসিড কয়টা বলো তো? 20 ধরনের। ওকে, ফ্যাটি অ্যাসিড মানে কি বলো তো? চর্বি। যাই হোক, চর্বিতে কার্বক্সিলিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। দুইটার মধ্যে কার্বক্সিলিক থাকে। আমার চর্বি মেইনলি এখানে কি হয় বলবো? চর্বির গাঠনিক একক। দেখো, প্রোটিন সংশ্লেষণের সময় জেনেটিক কোড অনুযায়ী অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ অণুতে কি করে? স্থানান্তর করে কে? টিআরএনএ, যেটা দেখলাম। বার্তা সহ বা আরএনএ বা এমআরএনএ, বুঝছো? এটা মেইনলি কাজগুলো কি আমরা একটু দেখবো। দেখো, এটা কি? এই যে সহজ একটা, বুঝছো? 5 প্রাইম থেকে 3 প্রাইম দেখতেছি আমরা টেইলার। তো এটা মেইনলি কি করবে? আমাদের প্রোটিন সংশ্লেষণ করার সময় এটা দরকার হয়। রিডিং দিবা, ইম্পর্টেন্ট না, বুঝছো? এদের গঠন জানার দরকার নাই, রিডিং দিবা, এগুলো পড়াবো না আমি। এমআরএনএ আর টিআরএনএ এর মধ্যে একটা পার্থক্য দরকার। কি দরকার? পার্থক্য। পরীক্ষা আসে যে এমআরএনএ এবং টিআরএনএ এর মধ্যে পার্থক্য পাবো, একটু পড়ে নিবা, ঠিক আছে? এমআরএনএ কি? এটা 5 প্রাইম থেকে 3 প্রাইম দিকে অবস্থান করে। এটা কি বলতো? এতে একাধিক ফাঁস থাকে, এদের 5 প্রাইম এবং 3 প্রাইম কি চাই? কাছাকাছি অবস্থান করে। ওই যে দেখলাম পাখাটা, দেখবা। আবার হয়তো এটা আকার বড়, এটা আকারে কি হবে? ছোট হবে, এগুলো দেখবা। এটা নিউক্লিয়াসের সৃষ্টি হয়ে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমে অবস্থান করে। এই যে এমআরএনএটা যেটা বললাম, বুঝছো? আর এরা নিউক্লিয়াস সৃষ্টি হয়ে সাইটোপ্লাজমে অবস্থান করে মেইনলি, আর এটা 2 জায়গায় অবস্থান করে, বুঝছো? ওকে, এরা কোডিং অঞ্চলে কি থাকে? কোডন থাকে। এতে কোডন না থাকে, কোডন থাকে না, একটি অ্যান্টি কোডন থাকে, এটা মনে হবে। এই কোডগুলোর মাধ্যমে কি হয়? প্রোটিন তৈরি হয়, আমরা দেখবো পরবর্তীতে, দরকার নেই। রাইবোজোমাল আরএনএ, এটা রাইবোজোম থাকে, এগুলো দেখে নিবা, বুঝছো? এগুলো আমি পড়াচ্ছি না, বুঝছো? এগুলো যে কাজগুলো দেখে নিলাম, তেমন কিছু নেই। এই যে এখন যেটা লাগবে তোমাদের, ডিএনএ এবং আরএনএ এর পার্থক্যটা করতে হবে। ডিএনএ, এটা একটু পড়াই দিই, ডিএনএ এবং আরএনএ এর পার্থক্যটা। দেখো, ভৌত গঠন যদি বলি, এটা দ্বিসূত্রক, পেঁচানো এবং ঘোরানো সিঁড়ির মতো। তাহলে কি? দ্বিসূত্রক, পেঁচানো এবং ঘোরানো সিঁড়ির মতো। তাহলে ডিএনএ তোমার সংজ্ঞা দিতে পারো কি দিয়ে বলো তো? এটা দিতে পারো, নিউক্লিক অ্যাসিডের দ্বিসূত্রক, পেঁচানো এবং ঘোরানো সিঁড়ির মতো এককটাকে বা অংশটাকে কি বলি আমরা? ডিএনএ বলি। এক সূত্রক সেগুলোর ন্যায় অংশটাকে কি বলি আমরা? আরএনএ বলি। রাসায়নিক গঠন মিলে এইভাবে তোমাকে সংখ্যা বানানো একটা শিখতে হবে। তার কারণ কোশ্চেনগুলো থাকবে খ নাম্বারে, তখন এই সংখ্যা বলবা, ওর সংখ্যা লিখে দিবা, তাহলে করে মানে তোমার কোশ্চেনটা অ্যান্সারটা একটু গ্রহণযোগ্যতা বেশি হবে, নাম্বার বেশি হবে। রাসায়নিক গঠনটা কি? এতে ডিঅক্সিরাইবোজ সুগার থাকে এবং ডিএনএ এর পাইরিমিডিনে থাইমিন এবং সাইটোসিন বেস থাকে। এখানে কি থাকবে? রাইবোজ সুগার থাকবে, পাইরিমিডে কি থাকবে? ইউরাসিল থাকবে, আর সাইটোসিন থাকবে। প্রকার যদি বলি, ডিএনএ কোনো প্রকারভেদ নাই, যেটা বলছিলাম আগে। এখানে 5 ধরনের প্রকারভেদ আছে, এই যে লিখতে হয় প্রকারভেদগুলো, ঠিক আছে? এখন দেখো, প্রতিলিপনের মাধ্যমে কি হয়? ডিএনএ তৈরি হয়, নতুন ভাবে আরএনএ সৃষ্টি হয়, কোনো প্রতিলিপন হয় না। কিসে থেকে তৈরি হয় আরএনএ? তুমি বলো। আরএনএ কোথা থেকে তৈরি লাভ করে? আরএনএ কোথা থেকে তৈরি হয়? আরএনএ ডিএনএ থেকে তৈরি হয়। ডিএনএ থেকে। মাশাআল্লাহ, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট।
দেখো তাহলে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। তুমি বলো কোন প্রক্রিয়া তৈরি হয়? রেপ্লিকেশন না রেপ্লিকেশন তার মানে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। এর তো গোলমাল লাগে ট্রান্সক্রিপশন তো আসছে এটা ঠিক হয়ে যাবে। অবস্থান যদি বলি, প্রধানত ক্রোমোজোম থাকে, কি থাকবে? ক্রোমোজোমে থাকে, সামান্য পরিমাণ মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্টেও থাকতে পারে। প্রধান অবস্থান কোথায়? ক্রোমোজোম। এর প্রধান অবস্থান কি বলতো? হ্যাঁ, তো ক্রোমোজোম, সাইটোপ্লাজম, রাইবোজোম এবং নিউক্লিয়াসে থাকে। তবে মেইনলি কোথায়? সাইটোপ্লাজম থাকে। আর সাইটোপ্লাজমের মধ্যে রাইবোজোম থাকে, এগুলো থাকে ওগুলো। আর নিউক্লিয়াসে সবচেয়ে কম থাকে। প্রধান কাজ কি বলতো? বংশগতি, ধারক, বাহক এবং নিয়ন্ত্রক হিসেবে কাজ করা। আর এটা প্রোটিন সংশ্লেষণে কাজ করে। কে কে? ওই যে ট্রান্সফার আরএনএ কামড়ার মতো কাজ করে, ধরে ধরে নিয়ে আসে আর এমআরএনএ এর উপরে দেয়, ছাড়ি দেয়। এটাই বংশগতি বলক। ডিএনএ বংশগত চরিত্র বহন করে এবং ভাইরাল আরএনএ ছাড়া বংশগত চরিত্র বহন করে না। অর্থাৎ মানে কি বুঝছো? না, ভাইরাসের মধ্যে যে আরএনএ থাকে তার বৈশিষ্ট্য সে ধারণ করে। ভাইরাল ওটাই ভাইরাল, ভাইরাল ওটাই ভাইরাল মানে ভাইরাসের, বুঝছো? মনে করছো বড় ভাবছো যে কন্টেন্ট ভাইরাল হয়ে যায় ফেসবুকে। ওই টাইপিং মিস্টেক তো শুনি। না না, টাইপিং ভাইরাল মানে ভাইরাসের, ভাইরাল মানে ভাইরাল। ভাইরাসের ন্যাচারাল যেমন মানে অ্যাডিক্টিভ। ভাইরাসে যে আর ওটাই ভাইরাল হয় না। সংখ্যা মানে কি বলতো? সংখ্যা কি হবে? এতে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক বেশি থাকে, এতে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক কম। বুঝতেই পারছো? এখানে হলো 1 লাইন, এটা হলো 2 লাইন। বুঝতে পারছো? তার বেশি কথা হবে, ডিএনএ অবশ্যই বেশি হবে। অতি বিগুণ রশ্মি, দেখো অধিক পরিমাণে অতি বিগুণ রশ্মি কি করে? শোষণ করে, তুলনামূলকভাবে কম রশ্মি শোষণ করে। আণবিক ওজন যদি বলি, এদের আণবিক ওজন 10 লক্ষ থেকে বহু কোটি ডাল্টন। এই যে ওজন বেড়ে গেছে একটা, ডাল্টন একক ব্যবহার করি। আরো অনেক একক আছে, আরো একটা একক আছে, ওটা বলবো না, আন্তর্জাতিক একক যেটা স্বীকৃত আছে, মানে কেমিক্যাল এই যে সাবস্টেন্সগুলো একক ব্যবহার করে। এদের আণবিক ওজন কয়েক লক্ষের বেশি হয়, হ্যাঁ, খুবই কম। তো এই অবধি ছিল পড়া। তাহলে আমি তোমাদের বলি যে কি কি জানতে হবে তোমাদের। ডিএনএ কি, আরএনএ কি, অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদ। ডিএনএ আরএনএ, ডিএনএ কি, আরএনএ কি। ডিএনএর মধ্যে কি জানতে হবে? ডিএনএ কি কি দ্বারা গঠিত? পলিমার অফ নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কি দ্বারা গঠিত? এখানে সুগার হিসেবে কে থাকবে, নাইট্রোজেন হিসেবে কে থাকবে, ওকে, এটা জানলাম। তারপরে কি জানবো আমরা? ডিএনএ কোনো প্রকারভেদ নাই। ডিএনএ ডাবল হেলিক্স গঠন করে কিসের মাধ্যমে? হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। হাইড্রোজেন বন্ডগুলো কিসের মাধ্যমে থাকে? মেইনলি নাইট্রোজেন বন্ডের মধ্যে, নাইট্রোজেন মানে বেসগুলোর মধ্যে থাকে। আর এডেনিন এবং থাইমিন, এদের মধ্যে কি হয়? এডেনিন আর থাইমিনের মধ্যে ডাবল বন্ড, সাইটোসিন কোণের মধ্যে ট্রিপল বন্ড। আর কিছু জানতে হবে না। জানবা কি বলতো? ওই যে অর্চনার ক্লিকের যে ইটা আছে, সেন্টার মানে ইটা আছে, মডেলটা আছে, ওখানে কি ওই যে তোমার দ্রুতগুলা মানে পরিমাণগুলো একটু জানতে থাকতে হবে। আর কিছু তোমার এখানে জানতে হবে না। শেষ। সহজ না কঠিন? সহজ, কোনো কঠিন না। কিন্তু এটা কিন্তু সব থেকে কঠিন টপিক। এগুলো সব থেকে কঠিন এবং গুরুত্বপূর্ণ টপিক হলো বায়োলজি, বুঝছো? এই অর্ডারটা এখানে মানে যদি বলি যে উদ্ভিদ বিজ্ঞানের। তারপরটা কি? আরএনএ থেকে জানতে হবে আরএনএ কি, কত প্রকার, হ্যাঁ, জানতে হবে কোনটা কি কাজ করে। মিলে আমি বললাম ইম্পর্টেন্ট কোনটা? এমআরএনএ এবং ট্রান্সফার আরএনএ। এমআরএনএ এবং ট্রান্সফার আরএনএ দুটো কি করে? প্রোটিন সংশ্লেষণে ব্যবহৃত হয়। যদি আমরা রাফলি এমনিতেই বলি যে আরএনএ কাজ কি? প্রোটিন সংশ্লেষণ করা, এটা বলে থাকি। তো মেইনলি কাজ করে আরএনএ এবং ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএ কি করে? ধরে নিয়ে আসে এমন অ্যাসিড, বসাই কার উপরে? মেসেঞ্জার উপরে, আরএনএর উপরে। ঠিক আছে, এটা আমরা জানলাম। আরএনএ জানতে হবে যে আরএনএ কোথায় থাকে বেশি পরিমাণ? সাইটোপ্লাজম থাকে 90%, 10% থাকে নিউক্লিয়াসে। আর কিছু জানতে হবে না। আর এখন ওই যে যেটা বললাম গঠন, যেটা ভৌত এবং রাসায়নিক গঠন, যেটা এটা জানতে হবে। তার নাকি এটাও পলিমার অফ নিউক্লিওটাইড, সিঙ্গেল স্ট্র্যান্ড থাকবে। এক্ষেত্রে আমাদের কি থাকবে বলতো? নাইট্রোজেন হিসাবে আমাদের থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকবে এবং এখানে সুগার হিসেবে কি থাকবে? রাইবোজ থাকবে। এই যে যা বললাম সব শেষ। এর বাইরে কিছু আছে? যেগুলো আছে ওগুলো ইম্পর্টেন্ট না, পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট। তুমি যেগুলো পারো এভাবে যদি পড়ো প্রত্যেকটা টপিক ওয়াইজ, তুমি ইনশাআল্লাহ A+। তো এর বাইরে পড়তে হবে না, সো কঠিন না, সহজ। এরপরের দিন আমরা এই এমআরএনএর উপর তো